একটা অক্ষর, ধরুন স্প্যানিশ ভাষায় জি অক্ষরটার কথা যদি বলি, হুম। গাতো শব্দে এটা উচ্চারিত হচ্ছে সাধারণ গ হিসেবে, কিন্তু ঠিক পরের মুহূর্তে মানে হেন্তে শব্দে এটা হঠাৎ করে ইংরেজি এইচ বা হয়ের মতো হয়ে যায়। হ্যাঁ, ঠিক। মানে গণিতের সমীকরণে ২ আর ২ সবসময় ৪ হয়েও ভাষার জগতে মনে হয় ২ আর ২ অনেক সময়ও ৫ হয়ে যায়। হুম। একটা নির্দিষ্ট অক্ষরের কেন এতগুলো রূপ থাকবে? কারণ গণিতের সমীকরণ তো সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা কাঠামো। কিন্তু ভাষা ভাষা আসলে একটা জীবন্ত ব্যবস্থা, যেটা সবসময় তার চারপাশের পরিবেশের সাথে মানিয়ে নেয়। হুম। আচ্ছা, এই যে জি অক্ষরের রূপ বদলানোর বিষয়টা, এটা কিন্তু কোনো বিশৃঙ্খলা নয়, বরং এটা বলা যায় একটা অত্যন্ত সুশৃঙ্খল এবং নিখুঁত কোড। আর আমাদের আজকের এই গভীর আলোচনার উদ্দেশ্যই হচ্ছে সেই লুকানো কোড বা ম্যাট্রিক্স ডিকোড করা। একদম। স্প্যানিশ ভাষার ফলিপ্রেক্স বা ধ্বনিতত্ত্বের এই আপাতদৃষ্টিতে বিভ্রান্তিকর জগৎটাকে বোঝার জন্য আমাদের হাতে আজকে দুটো চমৎকার সোর্স আছে। প্রথমটা হলো দ্য স্প্যানিশ ট্রাফিক সিগন্যাল মাস্টারিং জি অ্যান্ড সি ফোনেটিক্স, হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে দ্য ট্রাফিক সিগন্যাল অফ স্প্যানিশ ফোনেটিক্স। দুটো সোর্সই আসলে দারুণ। হ্যাঁ, তো এই মেটেরিয়ালগুলোতে অ্যালেক্স এবং মায়া নামে দুজন ক্যারেক্টারের কথোপকথন আছে। তাদের ভাষা শেখার যাত্রার মাধ্যমে স্প্যানিশ উচ্চারণের গোপন নিয়মগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। হুম। এই সোর্সগুলো ঘাঁটতে গিয়ে প্রথম যে জিনিসটা পরিষ্কার হয় তা হলো সমস্যাটা আসলে ভাষার নয়, সমস্যাটা আমাদের মস্তিষ্কের কাজ করার প্রক্রিয়ায়। ঠিক ধরেছেন। মস্তিষ্কের কাজ করার প্রক্রিয়া বলতে সোর্সগুলোতে আসলে ট্রান্সলেশন ট্র্যাপ বা অনুবাদের ফাঁদের কথা বোঝানো হয়েছে। ট্রান্সলেশন ট্র্যাপ মানে আমরা অনুবাদ করতে গিয়ে যে ফাঁদে পড়ি। ব্যাপারটা ঠিক ওরকম না। মানে যে কোনো নতুন ভাষা শেখার সময় আমাদের ব্রেন সবসময় একটা শর্টকাট খোঁজে। ও আচ্ছা। ব্রেন চায় আমাদের মাতৃভাষা বা ধরুন পরিচিত কোনো ভাষার নিয়মগুলোকে নতুন ভাষাটার উপর হুবহু চাপিয়ে দিতে। মানে একটা ছাঁচ তৈরি করে নেওয়া আর কি। আমরা ধরে নিই যে প্রতিটি অক্ষরের একটাই নির্দিষ্ট এবং স্থায়ী পরিচয় থাকবে, তাই না? একদম তাই। মানে জি মানে তো গই হবে, আর সি মানে সবসময় ক বা স হবে। তো এই ছাঁচ নিয়ে যখন কেউ স্প্যানিশ ভাষার জগতে প্রবেশ করে, তখন প্রথম ধাক্কাটা ওখানেই লাগে। এবং সেই ধাক্কাটা লাগার মূল কারণ হলো স্প্যানিশ ভাষায় জি এবং সি কোনো সাধারণ অক্ষর নয়। তাহলে এরা কি? আমাদের সোর্সগুলোতে এই দুটো অক্ষরকে ক্যামিলিয়ান কনসোনেন্ট বা বহুরূপী ব্যঞ্জনবর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ক্যামিলিয়ন। মানে গিরগিটির মতো। হ্যাঁ, গিরগিটি যেমন তার বেঁচে থাকার তাগিদে চারপাশের পরিবেশ বুঝে নিজের গায়ের রং বদলে ফেলে, এই দুটো অক্ষরও ঠিক সেই কাজটাই করে। দারুণ একটা তুলনা তো। তারা আসলে তাদের সামনে থাকা স্বরবর্ণ বা ভাওয়েলটাকে দেখে, তারপর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় তারা কোন রূপ ধারণ করবে। ক্যামিলিয়ান কনসোনেন্ট ধারণাটা শুনতে বেশ রোমাঞ্চকর মনে হলেও যারা ভাষা শিখছে তাদের জন্য এটা রীতিমতো ভয়ের ব্যাপার। তা তো বটেই। কারণ অক্ষর যদি গিরগিটির মতো রং বদলায় তাহলে একটা শব্দ দেখে কেউ কিভাবে বুঝবে যে কখন কোন রংটা ধারণ করতে হবে? এর তো একটা সুনির্দিষ্ট নিয়ম থাকা দরকার। হুম। তা না হলে তো পুরো ভাষাটাই একটা অনুমান নির্ভর খেলায় পরিণত হবে। মানে আমি ঢিল মারলাম, লাগলে লাগলো, না লাগলে নেই। হ্যাঁ, অনুমান নির্ভর মনে হতে পারে, কিন্তু এর পেছনে একটা নিশ্ছিদ্র কাঠামো রয়েছে। অ্যালেক্স এবং মায়ার কথোপকথনে এই নিয়মটাকে বোঝানোর জন্য একটা অত্যন্ত কার্যকারী উপমা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কি সেই উপমা? ট্রাফিক সিগন্যাল এবং গিয়ার শিফট। প্রথমে সি অক্ষরের কথাই ধরা যাক। ঠিক আছে। সিকে যদি একটা রাস্তার মোড় বা ট্রাফিক সিগন্যাল হিসাবে কল্পনা করা হয়, তাহলে এর ঠিক পরে বসা ভাওয়েলগুলো হলো সেই সিগন্যালের আলো। ট্রাফিক সিগন্যালের আলো। আচ্ছা, তো এই সিগন্যালগুলো কিভাবে কাজ করে, মানে কোন ভাওয়েল কোন আলো? নিয়মটা খুব সোজা। সি অক্ষরের ঠিক পরে ভাওয়েল হিসেবে যদি এ, ও অথবা ইউ থাকে, তবে সেটা একটা সবুজ সিগন্যাল হিসেবে কাজ করে। সবুজ সিগন্যাল? হ্যাঁ, সবুজ সিগন্যাল মানে হলো হার্ড স্টপ বা শক্ত উচ্চারণ। এই তিনটি ভাওয়েল দেখলে সি এর উচ্চারণ সবসময় শক্ত কয়ের মতো হবে। ও আচ্ছা। যেমন স্প্যানিশ শব্দ কাসা, যার অর্থ বাড়ি। কাসা। এখানে সি এর পরে এ আছে, তাই উচ্চারণটা শক্ত ক বা কাসা হচ্ছে। অথবা ধরুন কোচে, অর্থাৎ গাড়ি, কিংবা কুনা, যার অর্থ দোলনা। একদম সঠিক উদাহরণ। হ্যাঁ, সব জায়গাতেই সি এর পরে যথাক্রমে ও এবং ইউ থাকার কারণে উচ্চারণটা হার্ড
বা শক্ত ক থাকছে, তার মানে এখানে সিগন্যালটা সম্পূর্ণ সবুজ। হ্যাঁ, কিন্তু রাস্তা তো আর সবসময় সোজা থাকে না। হুম। যদি সি এর ঠিক পরে সেই ভাওয়েলগুলো না থেকে ই অথবা আই চলে আসে, তখন কি হবে? তখন সিগন্যালটা আর সবুজ থাকে না। ট্রাফিক রুল অনুযায়ী এটা হয়ে যায় লাল সিগন্যাল। লাল সিগন্যাল। হ্যাঁ, আর লাল সিগন্যাল মানেই একটা সফট টার্ন বা নরম বাঁক নিতে হবে। তখন আর শক্ত ক উচ্চারণ করা সম্ভব নয়। তখন উচ্চারণটা গিয়ার শিফট করে নরম স, বা ধরুন স্পেনের কিছু আঞ্চলিক উচ্চারণের ক্ষেত্রে অনেকটা থয়ের মতো হয়ে যায়। বুঝতে পেরেছি। এই গিয়ার শিফটের কারণেই তাহলে সার্ভেজা মানে বিয়ের শব্দটিতে সি এর পরে ই থাকার কারণে উচ্চারণটা ক্যারভেজা না হয়ে সার্ভেজা হচ্ছে। একদম ঠিক। কিংবা ধরুন সিয়েলো মানে আকাশ, এখানে সি এর পরে আই থাকার কারণে উচ্চারণটা খিয়েলো না হয়ে সিয়েলো হচ্ছে। হ্যাঁ। তার মানে দাঁড়াচ্ছে একটা কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ এখানে সম্পূর্ণ ক্ষমতাহীন। তার ঠিক পরে বসা ভাওয়েলটাই হলো সেই ড্রাইভার যে ঠিক করে দেয় অক্ষরটি কোন রাস্তায় চলবে বা কেমন আচরণ করবে। এই ড্রাইভারের উপমাটা আসলেই ভাষার অন্তর্নিহিত মেকানিজমটাকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলে। আমরা সাধারণত ব্যঞ্জনবর্ণকে বেশি গুরুত্ব দিই, তাই না? হ্যাঁ, আমরা ভাবি ওরাই তো শব্দের মূল ভিত্তি। ঠিক, কিন্তু স্প্যানিশ ভাষায় এই ভাওয়েলগুলো প্যাসিভ বা নিষ্ক্রিয় নয়, বরং তারাই পুরো উচ্চারণের ইঞ্জিনটা চালাচ্ছে। দারুণ একটা ব্যাপার। এই গিয়ার শিফট বা ড্রাইভারের লজিকটা যদি একবার আয়ত্ত করা যায়, তখন আর প্রতিটি শব্দের উচ্চারণ আলাদা করে মুখস্থ করতে হয় না। ব্রেইন তখন এই লজিক্যাল সিস্টেমটার উপর ভিত্তি করেই নতুন শব্দ নিখুঁতভাবে উচ্চারণ করতে পারে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। এই যে এ ও ইউ থাকলে শক্ত উচ্চারণ আর ই আই থাকলে নরম উচ্চারণ, এই নির্দিষ্ট ভাগটাই কেন হলো? এটা তো চাইলেই উল্টো হতে পারত, তাই না? এর পেছনের কারণটা কি? খুব ভালো একটা প্রশ্ন। এর পেছনে আসলে মানুষের মুখের পেশি এবং ধ্বনি উৎপাদনের একটা শারীরিক মেকানিজম কাজ করে। শারীরিক মেকানিজম? হ্যাঁ, মানুষ যখন এ, ও বা ইউ উচ্চারণ করে, তখন গলার পেশিগুলো একটু পেছনের দিকে কাজ করে, মুখটা একটু বেশি খোলে। একটু করে দেখি। এ ও ইউ। হ্যাঁ, গলার পেছনের দিকে একটা চাপ পড়ছে। ঠিক, আর শক্ত ক বা গ উচ্চারণগুলো কিন্তু মুখের ওই পেছনের অংশ থেকেই আসে। তাই এদের একসাথে উচ্চারণ করাটা শারীরিক বা মেকানিক্যালি খুব সহজ। ও আচ্ছা। পড়ার সময় আমাদের ঠোঁট সামনের দিকে প্রসারিত হয়, অনেকটা হাসির মতো, আর জিহ্বা সামনের দাঁতের দিকে চলে আসে। হ্যাঁ, ই আই বলার সময় মুখটা ছড়ানো থাকে, আর তখন মুখের পেছনের অংশ থেকে শক্ত ক বা গ টেনে আনাটা পেশির জন্য কষ্টকর হয়ে যায়। ঠিক তাই, জিহ্বা সামনে থাকায় নরম স বা হ সাউন্ড তৈরি করাটা অনেক বেশি স্বাভাবিক এবং সহজ। লজিকটা তো চমৎকার। ভাষা তো আসলে মানুষের আরামের জন্যই তৈরি। তাই ভাষা নিজেই এই ফিজিক্যাল ট্রানজিশনটাকে সহজ করার জন্য সিগন্যাল পরিবর্তন করে দেয়। এটা সত্যি একটা চোখ খুলে দেওয়ার মতো তথ্য। মুখস্থবিদ্যার বাইরে গিয়ে ভাষার এই শারীরিক বা মেকানিক্যাল দিকটা নিয়ে তো আমরা সাধারণত ভাবিই না। একদমই। আচ্ছা, সি এর ক্ষেত্রে ট্রাফিক সিগন্যালের নিয়মটা বোঝা গেল, কিন্তু আলোচনার শুরুতে যে জি অক্ষরের কথা উঠে এসেছিল, সেই বিভ্রান্তকর জি এর ক্ষেত্রেও কি এই একই মেকানিজম কাজ করে? অবিকল একইভাবে জি এবং সি স্প্যানিশ ভাষার ক্ষেত্রে অনেকটা যমজ ভাইবোনের মতো আচরণ করে। মানে এরা একই ট্রাফিক নিয়ম মেনে চলে? হ্যাঁ, জি এর ক্ষেত্রেও সবুজ সিগন্যাল অর্থাৎ এ, ও বা ইউ থাকলে উচ্চারণ হবে স্বাভাবিক এবং শক্ত গয়ের মতো। আচ্ছা, অর্থাৎ গা তো মানে বিড়াল শব্দে জি এর পরে এ থাকার কারণে উচ্চারণটা গ হচ্ছে। হুম। অথবা গুস্তা মানে পছন্দ করা, এখানে জি এর পরে ইউ আছে, তাই এখানে উচ্চারণ শক্ত গ। ঠিক। আর লাল সিগন্যাল অর্থাৎ জি এর পরে ই বা আই বসলেই এই অক্ষরটা গিয়ার শিফট করে পুরোপুরি বদলে যায়। তখন কি হয়? তখন আর এর উচ্চারণ গ থাকে না, সেটা হয়ে যায় হ বা ইংরেজি এইচ এর মতো। আর ঠিক এই কারণেই হেনতে মানে মানুষ শব্দটা গেনতে না হয়ে হেনতে হয়ে যাচ্ছে। একদম তাই। আর হিয়ান্তে মানে দৈত্য, এটা গিগান্টে না হয়ে হিয়ান্তে হয়ে যাচ্ছে। তার মানে জি এখানে একটা মুখোশ পরে অন্য একটা অক্ষরে পরিচয় ধারণ করছে। হুম। মানে সে নিজেকে, তার চেয়ে বড় কথা হলো সে কার পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই মুখোশ পরার বিষয়টিকে আমাদের সোর্সগুলোতে একটা চমৎকার তাত্ত্বিক নাম দেওয়া হয়েছে, কি নাম? ফোনেটিক মিরর বা ধ্বনিগত আয়না। এটা ভাষাতত্ত্বের খুব গভীর একটা বিষয়।
ফোনেটিক মিরর শব্দটা শুনতে বেশ ভারী মনে হচ্ছে। আসলে একটা শব্দ তো শুধু পরপর বসালো কিছু অক্ষরের সমষ্টি নয়। স্প্যানিশে অক্ষরগুলো একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত হয়ে কাজ করে, অনেকটা একটা নেটওয়ার্কের মতো। আচ্ছা। আগের অক্ষরটি সবসময় পরের অক্ষরের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে। পরের ভাওয়েলটি কেমন হবে তা আগে থেকেই অনুমান করে, আগের ব্যঞ্জনবর্ণটি নিজের রূপ বা মুখোশ নির্ধারণ করে। ফোনেটিক মিরর বা ধ্বনিগত আয়না যেখানে পরের অক্ষরটি আগের অক্ষরের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে, শুনতে খুব কাব্যিক মনে হচ্ছে। কিন্তু কিন্তু কি? এই নিয়মের উপর নির্ভর করতে গিয়ে তো একটা যৌক্তিক দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। দ্বন্দ্বটা কোন জায়গায় দেখলেন? ধরুন, এমন একটা স্প্যানিশ শব্দ লেখা দরকার যেখানে জি এর পরে ই বা আই থাকবে, কিন্তু উচ্চারণটা হওয়া চলবে না। বুঝতে পারছি। মানে উচ্চারণটা সেই শক্ত গয় রাখতে হবে। এই লাল সিগন্যাল বা ই বা আই এর সামনে দাঁড়িয়েও যদি হার্ড সাউন্ড উচ্চারণ করার প্রয়োজন পড়ে, তখন কি হবে? হ্যাঁ, এটা একটা বড় সমস্যা মনে হতে পারে। স্প্যানিশ ভাষায় তো এমন অসংখ্য শব্দ আছে যেখানে জিই বা জি আই আছে, কিন্তু উচ্চারণটা গে বা গি হয়। এই ট্রাফিক সিগন্যাল রুলটা তাহলে এখানে পুরো ভাষাটাকেই অকেজো করে দিচ্ছে। এই দ্বন্দ্বটাই ভাষার সবচেয়ে কৌতূহলোদ্দীপক জায়গা। যখন ভাষার নিজের তৈরি করা নিয়মই কোনো নির্দিষ্ট শব্দ প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তখন ভাষা নিজেই একটা অত্যন্ত চতুর সমাধান বের করে নেয়। চতুঃসমাধান, সেটা কি রকম? অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো নিখুঁত পদ্ধতি। আমাদের সোর্সগুলোতে এই পদ্ধতিটিকে লেগো ব্লক টেকনিক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। লেগো ব্লক মানে? হ্যাঁ, সেই ছোট বাচ্চাদের খেলার প্লাস্টিকের ব্লকগুলো, যেগুলো জোড়া লাগিয়ে নতুন কোনো কাঠামো তৈরি করা হয়। হ্যাঁ, ঠিক ওই রকম। যখন গ সাউন্ডটা ধরে রাখা জরুরি, কিন্তু পরের অক্ষরটি হলো ই বা আই। যা নিয়ম অনুযায়ী উচ্চারণটাকে হে বানিয়ে দেবে। হ্যাঁ, তো এই দ্বন্দ্ব মেটানোর জন্য স্প্যানিশ ভাষা মাঝখানে একটা নতুন লেগো ব্লক বসিয়ে দেয়। আচ্ছা। আর সেই ব্লকটি হলো অক্ষর ইউ। এর মানে হলো জি এবং ই এর মাঝখানে একটা ইউ বসিয়ে দেওয়া হচ্ছে। ঠিক তাই। গ উচ্চারণ ধরে রাখতে হলে এবং পরে ই বা আই থাকলে মাঝখানে একটা নীরব ইউ বসিয়ে দিতে হয়। নীরব ইউ। হ্যাঁ, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ইউ নিজে কিন্তু উচ্চারিত হয় না। এটা জিইউই অথবা জিইউআই তৈরি করে, যেখানে ইউটা পুরোপুরি সাইলেন্ট থাকে। ও আচ্ছা। এর একমাত্র কাজ হল জিকে ওই লাল সিগন্যাল অর্থাৎ ই বা আই এর প্রভাব থেকে আড়াল করে রাখা। আরে বাহ! এটা তো হ্যারি পটারের সেই অদৃশ্য হওয়ার চাদর বা ইনভিজিবিলিটি ক্লোকের মতো একটা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, দারুণ একটা তুলনা দিয়েছেন। মানে একটা জাদুকরি চাদর যা নিজে অদৃশ্য থাকে, নিজে কোনো শব্দ বা উচ্চারণ তৈরি করে না, কিন্তু তার ভেতরে থাকা অক্ষরটিকে অর্থাৎ জিকে সম্পূর্ণভাবে রক্ষা করে। একদম তাই। এর ফলেই তাহলে স্প্যানিশ গেরেরা মানে যুদ্ধ শব্দটিতে জিইউই থাকার কারণে উচ্চারণটা গেররা হয়, হুয়েরেরা হয় না। হ্যাঁ, আবার গিতারা মানে গিটার শব্দে জিইউআই থাকার কারণে উচ্চারণটা গীতারা হয়, হিতারা হয় না। ঠিক। উপমাটা বেশ নাটকীয় হলেও ভাষাতাত্ত্বিক দিক থেকে এটা চমৎকারভাবে মিলে যায়। আসলেই। একটা অদৃশ্য অক্ষর ভাষার নিয়মের মধ্যে থেকেই একটা ব্যতিক্রমী কিন্তু কার্যকরী সমাধান তৈরি করছে। এটা প্রমাণ করে যে ভাষা কোনো রিজিড বা অনমনীয় যান্ত্রিক ব্যবস্থা নয়। হুম। এটা একটা অত্যন্ত ফ্লেক্সিবল বা নমনীয় সিস্টেম, যা লেগো ব্লকের মতো সমাধান তৈরি করে, মূল কাঠামোটাকে না ভেঙেও উদ্দেশ্য সাধন করতে পারে। এই ব্যাপারগুলো পরিষ্কার হওয়ার পর ভাষা শেখার পুরো প্রক্রিয়াটা আর একঘেয়ে মুখস্থবিদ্যা মনে হয় না। তাই না? হ্যাঁ, বরং মনে হয় যেন একটা ক্রিপ্টোগ্রাফি বা সংকেত সমাধানের কাজ চলছে। নতুন ভাষা শেখা মানে শুধু ডিকশনারি ধরে শব্দের অর্থ মুখস্থ করা নয়, বরং এই ট্রাফিক সিগন্যাল, গিয়ার শিফট বা ইনভিজিবিলিটি ক্লোকের মতো পেছনে লুকানো প্যাটার্নগুলো খুঁজে বের করা। একদম ঠিক বলেছেন। এবং এই প্যাটার্নগুলো একবার ধরতে পারলে ভাষা আয়ত্ত করার গতি বহুগুণ বেড়ে যায়। হুম। তখন ব্রেন অটোমেটিকভাবেই গিয়ার শিফট করতে শুরু করে। এই প্যাটার্ন রিকগনিশন বা ধরন চিনতে পারার ক্ষমতাটি যাচাই করার জন্য আমাদের সোর্সগুলোতে একটা ইনসাইট চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। হ্যাঁ, চ্যালেঞ্জটা মনে আছে। চ্যালেঞ্জটি হল স্প্যানিশ শব্দ গ্রাসিয়াস, যার অর্থ ধন্যবাদ, এবং হিমনাসিও মানে ব্যায়ামাগার, এই শব্দ দুটোর উচ্চারণ এই ট্রাফিক সিগন্যাল নিয়মে কেমন হবে তা বিশ্লেষণ করে দেখা। এই চ্যালেঞ্জটি আসলে আজকের আলোচনার পুরো সারমর্মটি খুব ভালোভাবে ধরে রাখে। হ্যাঁ, একটু বিশ্লেষণ করলেই উত্তরটা পরিষ্কার হয়ে যায়। ধরুন প্রথম শব্দে অর্থাৎ গ্রাসিয়াসে জি এর পরে একটা কনসোনেন্ট আর আছে,
হুম। যা সাধারণত সবুজ সিগন্যালের মতোই কাজ করে, তাই এখানে উচ্চারণ হবে শক্ত গ। ঠিক। আবার একই শব্দে সি এর পরে আই আছে। আই তো একটা লাল সিগন্যাল। হ্যাঁ, লাল সিগন্যাল। সুতরাং সি এর উচ্চারণ এখানে নরম স এর মতো হবে। সব মিলিয়ে উচ্চারণ দাঁড়ায় গ্রাসিয়াস। দারুণ বিশ্লেষণ। অন্যদিকে জিমন্যাসিও স্পেলিংটা আসলে জিআই দিয়ে শুরু, তো জি এর ঠিক পরেই আই রয়েছে। হুম। লাল সিগন্যালের নিয়ম অনুযায়ী এখানে শক্ত গ গিয়ার শিফট করে নরম হ হয়ে যাবে, অর্থাৎ উচ্চারণ হবে হিমন্যাসিও। একদম নিখুঁত। এই ধরনের ছোট ছোট চ্যালেঞ্জগুলো আসলে শেখা বিষয়গুলোকে মস্তিষ্কে স্থায়ী করতে খুব সাহায্য করে। ঠিক। এগুলোই ওই ট্রান্সলেশন ট্র্যাপ থেকে বেরিয়ে আসার কার্যকরী ধাপ। তো এই চমৎকার ধ্বনিতাত্ত্বিক বা ফোনেটিক বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা ভিন্ন কিন্তু প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলা যেতে পারে। আচ্ছা, বলুন। আমাদের সোর্সগুলোর একেবারে শেষের দিকে স্প্যানিশ ভাষার এই নিয়মগুলোর উপর ভিত্তি করে একটা অত্যন্ত সুন্দর দার্শনিক প্রশ্ন তোলা হয়েছে। আজকের এই ভাষাগত নিয়মের আলোচনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটা গভীর ভাবনার বিষয় নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, অবশ্যই। ভাষা তো আসলে মানব মনেরই একটা প্রতিচ্ছবি। মানুষের চিন্তার ধরন আর ভাষার কাঠামোর মধ্যে সবসময় একটা গভীর মিল থাকে। ঠিক তাই। আজ দেখা গেল স্প্যানিশ ভাষার জি বা সি অক্ষরগুলো একা একা নিজেদের কোনো সিদ্ধান্ত নেয় না। হুম। তাদের পাশের ভাওয়েলটার কারণে তারা সম্পূর্ণ ভিন্ন রূপ বা ভিন্ন উচ্চারণ ধারণ করে। কখনো তারা শক্ত থাকে, কখনো নরম হয়ে যায়, আবার কখনো অদৃশ্য একটা চাদরের সাহায্যে নিজেদের বাঁচিয়ে রাখে। হ্যাঁ। তো এই পুরো মেকানিজমটা নিয়ে ভাবতে গিয়ে একটা প্রশ্ন মাথায় আসে, মানুষের আচরণ কি এই ক্যামেলিয়ান কনসোনেন্টগুলোর মতোই নয়? দারুণ একটা পয়েন্ট। মানুষের সামাজিক আচরণ আর ক্যামেলিয়ান কনসোনেন্টের এই তুলনাটা খুবই গভীর একটা পর্যবেক্ষণ। একটু ভাবলে দেখা যায় জীবনের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মানুষের সামনে মানুষের আচরণ বা ওই যে বলা যায় উচ্চারণ, সেটা কিন্তু বদলে যায়। একদম সত্যি। কর্মক্ষেত্রে বসের সামনে মানুষের যে রূপ থাকে, বন্ধুদের আড্ডায় কি ঠিক একই রকম থাকে? মোটেও না। কিংবা পরিবারের সামনে যে আচরণ, অপরিচিত কারো সামনে সেটা স্বভাবতই বদলে যায়। চারপাশের মানুষগুলোই যেন সেই ভাওয়েলগুলোর মতো কাজ করে, হ্যাঁ। যারা ভেতরের সি বা জি এর উচ্চারণটা ঠিক করে দেয়। এবং ভাষাতাত্ত্বিক দিক থেকে দেখলে ভাষার ক্ষেত্রে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়াটা যেমন একটা নিখুঁত এবং প্রয়োজনীয় কাঠামোর অংশ, মানুষের ক্ষেত্রেও কিন্তু এটা সামাজিক যোগাযোগের একটা অত্যন্ত স্বাভাবিক এবং দরকারি প্রক্রিয়া। হুম। মানে একে নেতিবাচক দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। এখানেই সবচেয়ে কৌতূহল উদ্দীপক প্রশ্নটি জাগে, একজন মানুষের ব্যক্তিত্বের ঠিক কতটুকু তার সম্পূর্ণ নিজস্ব এবং অপরিবর্তনশীল, এটা একটা বিরাট প্রশ্ন। আর কতটুকু শুধুই চারপাশের মানুষ বা পরিবেশের দ্বারা তৈরি হওয়া একটা ফোনেটিক মিরর। হুম। মানুষ কি সত্যিই স্বাধীনভাবে নিজের পরিচয় প্রকাশ করে, নাকি সে শুধুই তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর প্রতিচ্ছবি মাত্র? হুম। এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। এই দার্শনিক প্রশ্নটি আজ ভাবনার জন্য থেকে গেল, যা হয়তো মানুষের নিজস্ব আচরণ এবং চারপাশের পরিবেশের মধ্যকার সম্পর্ক নিয়ে সবাইকে নতুন করে চিন্তা করতে বাধ্য করবে। একটা অত্যন্ত গভীর চিন্তার খোরাক, যা ভাষার সীমানা পেরিয়ে মানুষের জীবন পর্যন্ত বিস্তৃত। স্প্যানিশ উচ্চারণের এই ট্রাফিক সিগন্যাল, অদৃশ্য চাদর আর মুখোশের পেছনের মেকানিজম থেকে আজ এটুকুই পরিষ্কার যে শুধু ভাষা নয়, যে কোনো কাঠামোর পেছনেই একটা লজিক্যাল সিস্টেম থাকে। হ্যাঁ। সেই প্যাটার্নটা ধরতে পারলেই যে কোনো জটিল বিষয়কে ডিকোড করা সম্ভব। আর মনে রাখা ভালো, ভাষা হোক বা জীবন, একটা পরিচয়ের পেছনে অনেক সময় নির্ভর করে তার চারপাশে কে দাঁড়িয়ে আছে তার উপর। আমাদের আজকের গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি।